রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছিলাম সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন, ভালোর দলই আছেন। আমি ফিরোজ খান আবারও নতুন আর একটা স্টোরি ভৌতিক দুনিয়ার জন্য লিখেছি। ঘটনাটির নাম দিবেন ইফরিত জিনের ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে আপনি আপনার মতো করে শেয়ার করে দিবেন ভৌতিক কথাতে। মোস্তাকিমের গলিটা ছিল গ্রামের সবচাইতে বিভ্রিত। পুরনো ইটের বাড়ি, সামনে একটা অর্ধমৃত বট গাছ আর পেছনে বিস্তৃত জঙ্গল, সব মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি করেছিল যেখানে দিনের আলো যেন ঢুকতে ভয় পেত। বাড়ির ভেতরটা আরো বেশি ভয়ঙ্কর। জানালাগুলো প্রায় সব সময় কালো কাপড়ে ঢাকা, বাতাসে মিশে থাকতো গন্ধ, পুরনো বইয়ের ধুলো, শুকনো নিম পাতা আর এক অদ্ভুত ধরনের ধূপের ঝাঁঝালো সুগন্ধ মিশ্রণ। এখানেই বাস করত কবিরাজ আব্দুল জলিল। জলিলের বয়স 50-এর কোটা পেরিয়ে আছে, কিন্তু তার চোখে ছিল 30 বছরের তরুণের মতো এক ধরনের অস্থির আগুন। তার চামড়া কালো, শুকনো আর কুঞ্চিত, যেন শুকনো নদীর তলদেশে। আচ্ছা, বিশেষ প্রস্তুতি নিচ্ছিল বাড়ির পিছনে ছোট্ট কামরাটা, যেটাকে সে পূজা কক্ষ বলতো। সেখানে মাটির মেঝেতে জটিল জ্যামিতিক আকারের একটা যন্ত্র এঁকেছে গেরুয়া আর কালো রং দিয়ে। চারপাশে সাজানো ছিল 5টা কেরোসিন ল্যাম্পের শিখা, যেগুলো আলো দেয়ালে তার বিশাল ছায়াকে দোদুল্যমান দানবের মতো দেখাচ্ছিল। মাঝখানে একটা পিতলের থালায় রাখা ছিল কালো মোরগ। তার ঠোঁট আর হাত পা শক্ত করে বেঁধে রাখা হয়েছে। প্রাণীটার চোখ আটকে থাকা ভয় জলিলকে উত্তেজিত করেছিল। এবারের সময় জলিল ফিসফিস করে বলল। তার কণ্ঠস্বরটা কর্কশ, যেন অনেকক্ষণ ধরে সে কিছুই বলেনি। সে বলল, 27 বছর, হ্যাঁ 27 বছর ধরে তোরই অপেক্ষায় আছি। তোর শর্ত মেনেছি, রক্ত দিয়েছি, তপস্যা করেছি, নাম নিয়েছি প্রতিদিন। আজ রাতের শেষ প্রহরে তুই আসবি। ইফরিত, তুই আসবি, তোকে আসতেই হবে। কথাগুলো সে বলছিল আরবিতে, যেন কোনো প্রার্থনার মন্ত্র। তার হাতে ছিল পুরনো কালো বলাট বিশিষ্ট বই, দ্য নেক্রোমনি নামে পরিচিত সে বইটি। যদিও এইটা ছিল তার ব্যক্তিগতভাবে সংকলিত আরবি এবং ফার্সি কালো জাদুর একটা হাতে লেখা সংস্করণ। পাতাগুলো ছিল পুরা কিনারা যুক্ত, দাগে দাগে ভরা। রাত গভীর হতে শুরু করলো। বাইরে ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে গেল, যেন প্রকৃতিও এই অনুষ্ঠানের জন্য নিস্তব্ধ হয়ে আছে। বাতাসে একটা অবাস্তব ভার চেপে বসেছিল। ল্যাম্পপোস্টের শিখাগুলো হঠাৎ করে নীলচে হয়ে ঝাঁপিয়ে পড়ল, তারপর আবারও স্বাভাবিক হয়ে গেল। জলিলের কপালে ঘাম জমে বড় বড় ফোঁটা হয়ে গড়িয়ে পড়ছিল। ঠিক তখনই ঘরের তাপমাত্রা হঠাৎ তীব্রভাবে নেমে গেল। শীতের রাতেও এত ঠান্ডা হয় না। নিঃশ্বাসে বেরোতেই সাদা কুয়াশার মতো দেখা যাচ্ছিল। ল্যাম্পপোস্টের শিখাগুলো এবার একেবারেই নীল হয়ে গেল, ক্ষীণ হয়ে জ্বলতে লাগলো, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের আলো শুষে নিচ্ছে। বাতাসে ভেসে এলো এক অবর্ণনীয় গন্ধ, পচা ডিম গলিত লোহার মতো ধাতব গন্ধ, আর দূরের কোনো কবরস্থানের স্যাঁতস্যাঁতে মাটির গন্ধের মিশ্রণ। মাটির উপরে আঁকা জ্যামিতিক চিহ্নগুলো থেকে হালকা ধোঁয়া উঠতে শুরু করলো। ধোঁয়ার মাঝে কিছু একটা ঘনীভূত হতে লাগলো। রূপ নিচ্ছিল এক ভয়ঙ্কর অপরূপের। 10 ফুটের বেশি উচ্চতা একটা আকার, যার গঠন মানুষের মতো, কিন্তু সম্পূর্ণ
কালো ধোঁয়ায় মোড়ানো। শুধু দুটো জায়গায় ছিল আলো, আর তার চোখের জায়গায় জল করছিল দুটো গভীর লাল জ্বলন্ত আঙ্গারের মতো। সে চোখের দৃষ্টি জরিনের উপরে পড়তে সে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। ডাকি কেন? কণ্ঠস্বরটা ছিল না মানুষের, না কোনো জানোয়ারের। মনে হচ্ছিল যেন শুষ্ক হাড়ের গুঁড়ো ছড়ার শব্দ, লোহার পাত টেনে ছিঁড়ে ফেলার মতো শব্দ, বিভৎস আর গভীর গুহার ভেতরকার গম্ভীর প্রতিধ্বনি এক ভয়ঙ্কর বিশ্রম। সেই আওয়াজ সরাসরি জলিলের মাথার ভেতরে গুঞ্জন তুলছিল, তার হাড় কাঁপিয়ে দিচ্ছিল। জলিল মুখ না তুলতে কপাল মাটিতে ঠেকিয়ে কাঁপতে কাঁপতে বলল, হে পরাক্রমশালী ফ্রিদ জি, আমি তোর নগণ্য ভক্ত আব্দুল জলিল। 27 বছর ধরে তোর আরাধনা করে আসছি। তোর শর্ত অনুযায়ী রক্ত দিয়েছি, তপস্যা করেছি। আজ এই শেষ রাতের প্রহরে এসেছি তোর দর্শনের জন্য, তোর শক্তির জন্য। একটা গভীর অসন্তুষ্ট গর্জন যেন ভেসে এলো, যেন দূরের কোনো বজ্রপাত। কালো ধোঁয়ার আবরণে আবৃত সে বিশাল আকারে ফ্রিদ সামান্য এগিয়ে এলো। ল্যাম্পপোস্টের নীল আলোয় তার কালো অবয়বের কিছু অংশ আরো স্পষ্ট হলো, যেন পাথরের মতো শক্ত আঁশযুক্ত চামড়া। আর হাতের দিকে তাকালে দেখা গেল লম্বা ধারালো নখ বিশিষ্ট আঙ্গুল। শক্তি চাস মানব? ফ্রিদের কণ্ঠে বিদ্রুপের ছোঁয়া ছিল। কে দিবি বিনিময় ফল? কে দিবি? জলিল তাড়াতাড়ি পড়ল, আমি আমার আত্মা তোর কাছে উৎসর্গ করছি ফ্রিদ। শুধু আমাকে শক্তি দাও, অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা, মানুষের মনের ভেতরের ক্ষমতা, অসুস্থকে সুস্থ করার ক্ষমতা, আর যে কোনো শত্রুকে নিমিষে ধ্বংস করার ক্ষমতা, যে কোনো মানুষকে নিজের বশে আনার ক্ষমতা। একটা বিকট শব্দে হাসির শব্দ যেন প্রকম্পিত হলো। ফ্রিদের লাল চোখ আরো উজ্জ্বলিত হলো। তোর আত্মা তুচ্ছ জিনিস। তোর মতো আরো হাজার হাজার মানবের আত্মা আমি গ্রাস করেছি। ইফরিত সামনে আরো ঝুঁকে গেল, তার মুখমণ্ডল যা শুধু ঘন কালো ধোঁয়ার দুটো জ্বলন্ত চোখ জলিলের কয়েক ইঞ্চি দূরত্বে এসে থেমে গেল। কিন্তু খেলা বন্ধ নয়, বরং যখন শক্তি পায় তখন সে নিজের ধ্বংস ডেকে আনে। দেখতে চাইব তুই কতদিন টিকিস। ইফরিত তার ধারালো নখ বিশিষ্ট একটা হাত বাড়িয়ে দিল। নখের ডগা জলিলের কপাল স্পর্শ করতে সে চিৎকার করে উঠল। মনে হচ্ছিল গরম লোহার শিক তার মগজে ঠুকিয়ে দেওয়া হচ্ছে। তার সমস্ত শরীর বিদ্যুৎ খেলে গেল, চোখের সামনে অগ্নি বৃষ্টি হতে লাগলো। অসহ্য যন্ত্রণায় সে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। শোন মানব, ইফরিতের কঠোর কণ্ঠস্বর যেন পাথর ফাটিয়ে বেরিয়ে আসছে। তোকে দিলাম যা তুই চেয়েছিস। তুই অসুস্থকে সুস্থ করবি, ভবিষ্যৎ দেখবি, মানুষ তোর ইচ্ছায় বশ করবি। কিন্তু মনে রাখবি, শক্তি শুধু তোর তপস্যার খাতিরে, আর আমার খেলার জন্য। যেদিন এই শক্তি অন্যায় কাজে নিজের লালসায় চরিতার্থ করতে ব্যবহার করবি, এই শক্তির অপব্যবহার করবি, ওই দিন আমি তোর প্রাণ কেড়ে নেব। কি আমার শপথ রইল। ব্যথায় আধমোড়া জলিল মাটিতে মুখ কুচে কাঁপতে লাগতো। ইফরিতের স্পর্শে তার কপালে একটা গভীর কালো দাগ যেন ফুটে উঠল, যেন জ্বলন্ত লোহার ছ্যাঁকা। হে নিশান, তোর মৃত্যুর অঙ্গীকার। যেদিন অন্যায় করবি সেদিনের নিশান চলবে আগুন হয়ে, আর আমি ওই দিন হাজির হব আবারও। এই বলে ইফরিত আস্তে আস্তে করে পিছিয়ে যেতে লাগলো। তার কালোর রূপ আবারও ধোঁয়ার সাথে মিলিয়ে যেতে লাগলো। কক্ষের ঠান্ডা ভাব ধীরে ধীরে কমে যেতে লাগলো।
ল্যাম্পের শিখাগুলো আবারও হলদে রং ধারণ করলো। খেল শুরু হলো মানব, তোর শরীর দেখি তুই কতদিন টিকিস নিজের লোভের বিরুদ্ধে। এই বলে সে কালো ধোঁয়া একেবারে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঝখানে বাঁধা থাকা কালো মোড়কটাও নিথর হয়ে পড়ে রইল। তার চোখ দুটো কাচের মতো নিষ্প্রাণ। জলিল মাটিতে লুটিয়ে পড়ে হাঁপাচ্ছিল। কপালে দাগটা গভীর ব্যথা দিচ্ছিল, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত শক্তি সঞ্চারিত হচ্ছিল। সে উঠে বসলো। তার হাতে তালু দেখলো বড় হচ্ছিল সেখানে একটা ক্ষীণ নীল আলো বিচ্ছুরিত হচ্ছে। সেটা শুকনো কাঠি হাতে নিল। মনে মনে ভাবলো জল। সঙ্গে সঙ্গে কাঠিটা আগুনে জ্বলে উঠল। জলিলের ঠোঁটে একটা বিকৃত হাসি ফুটে উঠল। চোখে আগের সেই অস্থিরতার বদলে অদ্ভুত শান্ত নিষ্ঠুর এক দ্যুতি। শক্তি, সে ফিসফিস করে বলল, অবশেষে আমি পেলাম সেই শক্তি। বাইরে গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে দিল একটা প্যাকচার কর্কশ ডাক, যেন সতর্কতা বাণীর মতো করে। কয়েক মাসের মধ্যে আব্দুল জলিলের নাম ছড়িয়ে পড়ল আশেপাশের কয়েকটা জেলায়। মহান কবিরাজ জলিল, এমনই খ্যাতি। লোকেরা বলাবলি করত সে শুধু কবিরাজ নয়, উনি আউলিয়া। তার হাতের ছোঁয়ায় কুষ্ঠ রোগী নাকি সুস্থ হয়ে ওঠে, অন্ধ চোখ নাকি ফিরে পায় আলো, পাগল নাকি ফিরে পায় বিবেক। তার বাড়ির সামনে সকাল হতেই জমে যেত ভিড়। দূর দূরান্ত থেকে মানুষ আসতো, রোগী কৌতূহলী হয়ে, আর কেউ কেউ শুধু তার দর্শন পেতে। জলিলের আচরণ ছিল খুবই বিনয়ী, প্রায় সন্ন্যাসীর মতো। সে কারো কাছ থেকে কিছুই নিত না, শুধু বলতো আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী তার প্যারালাইজ ছেলেকে নিয়ে এলো। ছেলেটা দুর্ঘটনায় পড়ে কোমর থেকে নিচ পর্যন্ত অবশ হয়ে গেছিল। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিলেন। জলিল ছেলেটাকে তার পূজা কক্ষে নিয়ে গেল। দরজাটা বন্ধ, ভেতর থেকে কোনো শব্দই আসছিল না। ঘন্টা খানেক পর দরজাটা খুলল। জলিল ক্লান্ত, ঘর মাংত। তার পেছনে দাঁড়িয়েছিল সেই ছেলেটা, নিজের পায়ে ভর দিয়ে। ব্যাপারটা রূপকথার মতো করে ছড়িয়ে পড়ল। জলিলের খ্যাতি আরো বাড়ল, কিন্তু গ্রামে কেউ কেউ, বিশেষ করে বয়স্করা, চোখে মুখে সন্দেহ লুকিয়ে রাখত। তাদের মনে পড়ত তরুণ বয়সী জলিলের কথা, যে অন্ধকারে জাদুর বই নিয়ে ঘোরাফেরা করত, যার সম্পর্কে অশুভ গুজব ছড়িয়ে পড়ত। জলিল কিন্তু তাদের কথায় কোনো রকম কান দিত না। সে প্রতিদিন তার কক্ষে গিয়ে ধ্যান করত, ইফরিতের নাম নিত। তার কপালে কালো দাগটা সময়ের সাথে ফিকে হয়ে গিয়েছিল, শুধু হালকা ছায়ার মতো ছিল। কিন্তু যতই সে শক্তি ব্যবহার করত, ততই একটা অভ্যন্তরীণ অস্থিরতা তাকে গ্রাস করছিল, শক্তি আসক্তির মতো। অসুস্থ মানুষকে সুস্থ করার আনন্দ ক্রমশ যেন ম্লান হয়ে যাচ্ছিল। তার ভেতরে একটা প্রশ্ন উকি দিত, আমি কি আরো কিছু করতে পারি না? একদিন বিকেলে জলিল আর তার ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। হঠাৎ একটা বৃষ্টি তাকে আটকে গেল রাস্তায় হেঁটে যাওয়া এক তরুণীর উপরে। তার নাম ফারহানা, গ্রামের স্কুল শিক্ষক রহমান সাহেবের একমাত্র মেয়ে। বয়স 18-19। ফারহানা ছিল সৌন্দর্যের এক জীবন্ত সংজ্ঞা। উজ্জ্বল গৌরবর্ণ, কালো কুঞ্চিত চুল, আর চোখ দুটো ছিল যেন দুটি গভীর কুয়াশাচ্ছন্ন তারা। তার চলাফেরায় একটা স্বাভাবিক মাধুর্যতা ছিল, যা জলিলকে মুহূর্তে আচ্ছন্ন করে ফেলল। জলিলের বুকটা ধরাস করে উঠল। এত বছর পর এই বয়সে এমন এক তীব্র আবেগ। সে জানালার পাশে লুকিয়ে থেকে ফারহানাকে দেখতে লাগলো, যতক্ষণ না সে রাস্তার মোড় ঘুরে অদৃশ্য হয়ে গেল। সেই দিন থেকে জলিলের মধ্যে পরিবর্তন এলো। তার ধ্যান বিঘ্ন করতে লাগলো। ফারহানের চেহারা যেন তার বারবার মনে পড়তে লাগলো। সে খুঁজে বের করলো ফারহানার সমস্ত কিছু। সে পাশের গ্রামে কলেজে পড়ে, খুব মেধাবী একটা মেয়ে। তার বাবা রহমান সাহেব গরিব কিন্তু অত্যন্ত সৎ মানুষ। আর সবচেয়ে বড় কথা, ফারহানের একজন প্রেমিক আছে, তারই ক্লাসমেট শফি, যে শহরে ইঞ্জিনিয়ারিং পড়ছে। জলিল ভেতরের শক্তিগুলো যেন সাপের মতো ফনা তুলে ফিস ফিস করতে লাগলো, তুই পারবি, পারবি, তুই চাইলে তোর হবে, তোর শক্তি আছে জলিল, ফ্রিতে দেওয়ার শক্তিটাকে ব্যবহার কর। কিন্তু সঙ্গে সঙ্গে ফ্রিদের সেই ভয়াবহ সতর্কতা বাণী তার কানে বাজল, যেদিন এই শক্তি অন্যায় কাজে ব্যবহার করবি, ওই দিন আমি এসে প্রাণ কেড়ে নেব।
জলিল কাঁপতে কাঁপতে তার কপালে হাত বুলালো। দাগটা একটু গরম হয়ে লাগছে। সে আতঙ্কে ঘরের দিকে তাকালো, কিছু নেই। তবুও সে চেষ্টা করলো ফারহানকে ভুলে থাকতে, আরো বেশি করে রোগী দেখতে লাগলো, কিন্তু ফারহানের ছবি তার চোখের সামনে ভাসতে লাগলো। একদিন সে সাহস করে রহমান সাহেবের বাড়িতে চলে গেল, একগুচ্ছ ওষুধের গাছের চারা হাতে দিয়ে বলল, শুনলাম ফারহানার জ্বর হয়েছে, এই গাছের পাতা সিদ্ধ করে খাওয়ালে উপকার হবে। ফারহানা বিছানায় শুয়ে উঠে লজ্জিত মুখে ধন্যবাদ জানালো। তার দুর্বল কণ্ঠস্বর জ্বর জ্বর চোখ দুটো জলিলের হৃদয়ে বিদ্যুৎ সঞ্চার করলো। সে বাড়ি ফিরে এসে সারা রাত ধ্যানে বসে রইল, কিন্তু শান্তি পেল না। পরের কয়েক সপ্তাহ জলিলের জন্য যন্ত্রণাদায়ক ছিল। সে ফারহানাকে নিয়ে বিভিন্ন অজুহাতে দেখা করার চেষ্টা করত, স্কুলের সামনে দিয়ে যাতায়াত করত, মাঝে মধ্যে কিছু ফল বা ওষুধ পাঠিয়ে দিত। ফারহানা সবসময় বিনয়ী কৃতজ্ঞতা জানাতো, কিন্তু তার আচরণে একটা দূরত্ব বজায় ছিল, একটা স্বাভাবিক সীমারেখা। একদিন জলিল দেখলো ফারহানা গ্রামের বাজারে এক তরুণীর সাথে হাসি মুখে কথা বলছে। তরুণী ছিল শফিক, ছুটিতে বাড়ি এসেছে। তাদের চোখে চোখে যে ভালোবাসার বন্ধন তা জলিলকে পুড়িয়ে মারল। সে ক্ষিপ্ত হয়ে বাড়ি ফিরল। সে পূজা কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দিল। সামনে ইফরিতের উদ্দেশ্যে রাখা সেই কালো মোমবাতিটা জ্বালালো। মোমবাতির আলোয় তার বুক বিকৃত হয়ে উঠল। না না, এটা অন্যায়, এটা অন্যায় নয়। সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তার ভেতরের কণ্ঠস্বর আরো জোরালো হয়ে উঠল। কেন অন্যায়? তুই তাকে ভালোবাসিস। শফিকের চেয়ে তুই অনেক বেশি শক্তিশালী, তুই তাকে সুখী রাখতে পারবি। জলিল, কেন বুঝতে পারছিস না? জলিল তার কালো বইটা টেনে নিল। পাতা উল্টাতে উল্টাতে সে এক জায়গায় গিয়ে থামলো। মন আকর্ষণ অধ্যায়। তারপর সে একটা ছোট্ট মাটির পাত্র বের করলো। ভেতরে কিছু শুকনো শিকড়, লাল সুতা আর তার নিজের কয়েক ফোঁটা রক্ত শুকিয়ে যাওয়া এক কাপড়ের টুকরো। শুধু একবার সে নিজেকে সান্ত্বনা দিল। শুধু তার মনটা আমার দিকে টানবো। সে যদি একবার বুঝতে পারে আমার ভালোবাসা, তাহলে সে বইয়ের লেখা মঞ্চ পড়তে লাগলো। তার কণ্ঠস্বর ক্রমশ উঁচু হতে লাগলো। কক্ষের বাতাস ভারী হতে শুরু করলো। মোমবাতির শিখা নীল হয়ে ঝাঁপাতে লাগলো। জলিল ফারহানার নাম জপতে লাগলো, শফিকের নাম নিয়ে অভিশাপ দিতে লাগলো। হঠাৎ টং করে আওয়াজ হলো, একটা তীব্র শব্দ হলো, যেন কাঁচের গ্লাসের ফাটল ধরলো। জলিলের সামনে মাটির পাত্রটা ফেটে চুরমার হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার কপালে তীব্র জ্বালা শুরু হলো। সে আয়নার দিকে তাকালো। কালো দাগটা স্পষ্ট হয়ে উঠেছে, আর তার মাঝখান থেকে একটা লাল রেখা দেখা যাচ্ছে, যেন জ্বলন্ত শিং। দাগটা গরম, প্রায় জ্বলন্ত লোহার মতো। জলিল চিৎকার করে পিছিয়ে গেল। আতঙ্কে তার মুখ যেন শুকিয়ে গেল। না, আমি কিছু করিনি, এটা তো অন্যায় নয়। সে আকাশের দিকে তাকিয়ে হাত তুলে চেঁচালো। কক্ষের বাতাস যেন হিম শীতল স্পর্শ বুড়িয়ে গেল। দেয়ালের ছায়াগুলো আরো বেশি গাঢ় হলো, আরো বেশি হুমকিপূর্ণ হয়ে উঠল। কোথাও দূর থেকে বিকট এক হাসির শব্দ ভেসে এলো। জ্বালা শেষ হচ্ছে জলিল। কণ্ঠস্বরটা এতটাই মৃদু ছিল যে জলিল ভাবলো যে তার ভ্রম হচ্ছে। সে জড়ো হওয়া জিনিসপত্রগুলো ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে বাইরে চলে এলো, কিন্তু কপালে দাগের জ্বালা আর ভেতরের সেই কণ্ঠস্বর তাকে ছাড়লো না। তারপরের কয়েকদিন জলিল নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করলো। সে ফারহানার দিকে তাকায় না, তার বাড়ির দিকেও যায় না। কিন্তু এক বিকেলে বাজারের রাস্তায় ফারহানার সাথে তার মুখোমুখি দেখা হয়ে গেল। ফারহানা একা ছিল। আসসালামু আলাইকুম কবিরাজ সাহেব। ফারহানা মিষ্টি স্বরে সালাম দিল। জলিলের গলা শুকিয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম ফারহানা। আপনার পাঠানো নিমপাতা গুঁড়ো আম্মু কাঠের ব্যথায় খুব কাজে দিয়েছে। ধন্যবাদ, ফারহানা বলল। খুশি হলাম। কিন্তু তার চোখ আটকে গেল ফারহানার মুখের দিকে। সে দেখতে পেল ফারহানার গলায় একটা সোনার চেইন, যাতে ছোট্ট করে হার ঝুলছে। শফিকের দেয়া নিশ্চয়ই। হঠাৎ একটা তীব্র অযৌক্তিক রাগ জলিলের বুক ভরাট করে তুলল। তার ভেতরের শক্তিগুলো ফুঁসে উঠল, আর তার অজান্তেই তার চোখ দুটো জল জল করে উঠল। ফারহানা পিছিয়ে গেল, আর অদ্ভুত ভয় যেন তার চোখে ফুটে উঠল।
কবিরাজ সাহেব আপনি? জলিল নিজেকে সামনে নিল। না না, কিছু না, তুমি যাও। ফারহানা তাড়াতাড়ি করে চলে গেল, কিন্তু তার চলে যাওয়ার ভঙ্গিটা, পিছনে ফিরে তাকানো, সবাই জলিলকে বলল সে ভয় পেয়েছে। সেই ভয় জলিলকে আরো বেশি উন্মত্ত করে তুলল। বাড়ি ফিরে সে আবারও কালো কক্ষে ঢুকে গেল। এবার সে আর নিজেকে সামলাতে পারল না। এবার শেষ চেষ্টাটা কর। সে যদি আমার ভালোবাসা বুঝতে না চায় তাহলে শক্তি ব্যবহার করতে হবে, শুধু একবার, সামান্য একটু প্রভাব। সে বইটা আবারও খুলল। এবার আরো বেশি জটিল, আরো বিপজ্জনক এক মন্ত্র বেছে নিল, যেটা শুধু মন আকর্ষণ করে না, পুরোপুরি নিজের আয়ত্তে বশীভূত করা যায়। তার কপালের দাগটা জল জল করে উঠতে শুরু করলো। জলিলের পরিকল্পনা ছিল খুবই পরিষ্কার। পূর্ণিমার রাতে যখন প্রকৃতির শক্তি সবচেয়ে প্রবল হয়ে উঠবে, তখন শেষ সময় সে মন্ত্রটা পড়বে। তার জন্য প্রয়োজন ছিল ফারহানার শরীরের কিছু অংশ, একটা চুল বা তার ব্যবহৃত কাপড়ের কিছু টুকরো। সে জানতো ফারহানা প্রতি শুক্রবার বিকেলে গ্রামের পাশের ছোট্ট বিলেই গোসল করতে যায়। সেখানে একটা নির্জন ঘাট আছে। পূর্ণিমার দিন আকাশে মেঘের ঘনঘটা, বাতাসে বিদ্যুতের গন্ধ। তার হাতে একটা ছোট্ট কাচের শিশি, কপালের দাগটা আজ স্পষ্ট জলজল করছিল। গভীর কালো, মাঝখানে লাল রেখা। ব্যথা ছিল তীব্র, কিন্তু সে তার উপেক্ষা করছিল। ফারহানা এলো, তার চুল ভেজা। সে ঘাটে বসে পা জলে ডুবিয়ে রইল। তার নির্জনতা একটা বিষাদময় সৌন্দর্য ছিল। জলের হৃদস্পন্দন বেড়ে গেল। ফারহানা উঠে দাঁড়ালো, একটা তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে সে পিছন ফিরে বসে পথ থেকে রীতিমতো তাকালো। এই সুযোগে জলিল তাড়াতাড়ি করে এগিয়ে গেল। ঘাটের পাথরে ফারহানার পড়ে থাকা কয়েকটা চুল তুলে নিল শিশিতে বন্ধ করে। হঠাৎ করে একটা বাজ পড়ল কাছে। প্রচন্ড আলো আর শব্দে জলিল চমকে পিছিয়ে গেল। কে কে সেখানে? ফারহান ভীত কণ্ঠে চিৎকার করে উঠল। জলিল গাছের আড়ালে দৌড়ে পালালো, কিন্তু ফারহানা কি তাকে চিনতে পেরেছে? এই চিন্তায় তার বুকটা ধক করে উঠল। বাড়ি ফিরে সে সরাসরি পূজা কক্ষে ঢুকলো, মোমবাতি জ্বালালো। শেষে থেকে ফারহানার চুল বের করে একটা ছোট্ট পিতলের পাত্রে রাখলো। তারপর তার নিজের বুকে ছুরি দিয়ে একটা ছোট্ট কাঁটা দিল। রক্তের কয়েক ফোঁটা চুলের ওপরে পড়ল। এবার জলিল গভীর শ্বাস নিল। বইটা খুলে সে ভয়ঙ্কর মন্ত্রটা পড়তে লাগলো। তার কণ্ঠস্বর ছিল খুবই কর্কশ এবং উন্মত্ত। সে বলছিল, হে শয়তানের চোখ, হে মহান ভৃত্য, আমি তোমাকে আত্মার উপরে সাক্ষী করছি, আমাকে সাড়া দাও, দাও আমাকে তার হৃদয়ের ওপরে ক্ষমতা, তার হৃদয় থেকে সফিককে বের করে দাও, আমাকে তার একমাত্র প্রেমিক করে দাও। সে মন্ত্র পড়তে পড়তে পাগলের মতো ঘুরতে লাগলো। কক্ষের বাতাস ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে শুরু করলো। মোমবাতির শিখাগুলো উল্লম্বভাবে উপরের দিকে প্রায় 1 ফুট লম্বা হয়ে জ্বলতে লাগলো, নীল রং ধারণ করে, এবং দেয়ালে তার ছায়া দানব আকৃতির হয়ে নাচতে লাগলো। জলিলের কপালের দাগটা জ্বলতে শুরু করলো, যেন সত্যি জ্বলন্ত লোহা। অসহ্য যন্ত্রণায় সে চিৎকার করে উঠল, কিন্তু মন্ত্র পড়া থামালো না। বের করো, বের করো শফিককে, ঢুকিয়ে দাও আমাকে, আমাকে ঢুকিয়ে দাও তার মনের ভেতরে। হঠাৎ করে সব আলো নিভে গেল। গভীর অন্ধকার। শুধু জলিলের কপালের দাগটা থেকে একটা লাল আভা বিচ্ছুরিত হচ্ছিল, যেন রক্তের আলো। ঘরের মাঝখানে কালো ধোঁয়া জমতে শুরু করলো। ধোঁয়া ঘনীভূত হয়ে সে পরিচিত ভয়াবহ আবহাওয়াটা ধারণ করলো। ফ্রিদ জিন, কিন্তু এবার তার রূপ আরো বেশি ভয়ঙ্কর। লাল চোখ দুটো যেন আরো ভয়ঙ্কর রক্তের মতো হয়ে গেছে। চারপাশে বিদ্যুৎ খেলছিল। ধিক্কার জলিল, ধিক্কার। ফ্রিতের কণ্ঠে প্রচন্ড পরিমাণে ক্রোধ ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল অবিশ্বাস, অবজ্ঞা। জলিলের ভয়ে রীতিমতো পাথর হয়ে গেল। সে মাটিতে লুটিয়ে পড়ল। না 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 না, এ পরাক্রমশালী, আমি অন্যায় করেছি, আমি অন্যায় করিনি, আমি শুধু ভালোবাসার জন্যই তো। মিথ্যেবাদী! ইফরিত চিৎকার করে ঘরের জানালার কাঁচ ফেটে টুকরো টুকরো হয়ে গেল। তোর লোভ, তোর কামনার দাসত্ব, তুই শপথ ভঙ্গ করছিস, তুই আমার দেওয়ার শক্তির অপব্যবহার করছিস। এক
বাচ্চাকে ধ্বংস করতে, তাকে দাসী বানাতে। এত মানুষের উপকার করেও তোর ভেতরে কালো কুকুরটা মরেনি। ইফরিত তার বিশাল হাত বাড়িয়ে দিল। কালো ধারালো নখের ডগা জলিলের গলায় স্পর্শ করতে সে শূন্যে উঠে রীতিমতো ঝুলতে লাগলো। তার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। দয়া করুন, দয়া করুন, জলিল ঝাঁপিয়ে হাঁপিয়ে বলল। দয়া? দয়া তোর জন্য নয় মানব, তোর সাথে শক্তির খেলা দেখার জন্য বাঁচিয়েছিলাম। আজ খেলা শেষ হচ্ছে, তোর লোভ তাকে শেষ করছে। তোর শপথ ভঙ্গের শাস্তি পাচ্ছিস, মৃত্যু। ইফরিতের লাল চোখ দুটো হঠাৎ করে তীব্র লাল আলোর রশ্মি বেরিয়ে জলিলের কপালে দাগে আঘাত করলো। জলিল চিৎকার করতে চাইল, কিন্তু কোন শব্দ বের হলো না। তার সমস্ত শরীর আগুনে জ্বলে গেল। সে দেখতে পেল তার নিজের হাত পা শরীর ধুলোর মতো উড়ে যাচ্ছে। তার কোনো ব্যথা লাগছিল না, শুধু এক অবর্ণনীয় ভয় লাগছিল। ইফরিতের কণ্ঠস্বর তার মাথার ভেতরে গর্জন করে উঠল। তোর আত্মা এখন আমার, অনন্তকাল তোর আত্মার উপর দিয়ে গড়িয়ে যাবে সময়ের চাকা, আর তুই শুধু অনুভব করবি আজকের এই লজ্জা, এই ব্যর্থতা, এই লোভের জ্বালা। আগুনের লেলিহান শিখা জলিলের দেহটাকে মুহূর্তের মধ্যেই গ্রাস করে নিল। কোনো ছাই পর্যন্ত অবশিষ্ট রইল না, শুধু বেঁচেতে পড়ে রইল সে কালো বই, যার পাতাগুলো হঠাৎ শত প্রবৃত্তভাবে জ্বলে উঠে ভস্ম হয়ে গেল। ইফরিতের দানবীয় অবয়ব ধোঁয়ার সাথে মিলে যেতে লাগলো। শেষবারের মতো তার বিদ্রুপময় কণ্ঠস্বর বাতাসে ভেসে এলো। মানুষের লোভের খেলা চিরন্তন, আরেকটা খেলার সন্ধানে আছি। তারপর নিস্তব্ধ কক্ষে শুধু জমে থাকা ধোঁয়া, পোড়া গন্ধ আর নিস্তব্ধতা। বাইরে পূর্ণিমার আলো হঠাৎ করে মেঘমুক্ত আকাশ থেকে ঝলমল করে উঠল। দূর গ্রামে একটা কুকুর করুণ সুরে হাত দিল। রহমান সাহেবের বাড়িতে ফারহানা হঠাৎ করে ঘুম থেকে উঠে চমকে উঠল। তার বুকটা ধক ধক করছিল। একটা অদ্ভুত স্বস্তি অনুভব করলো, যেন কেউ তার ওপরে সে ভারী শিকলটা খুলে নিয়েছে। সে জানালা দিয়ে বাইরে তাকালো। পূর্ণিমার জ্যোৎস্নার সব কিছু যেন ধুয়ে মুছে পরিষ্কার। তার গলায় শফিকের দেওয়া হারটা হালকা করে ঝলমল করছে। তার কোনো ধারণা ছিল না সেই রাতে তার মুক্তির জন্য একজন মানুষের কি ভয়াবহ পরিণাম ঘটেছে। গ্রামে পরদিন সকালের সবাই অবাক হয়ে শুনল কবিরাজ জলিল নিখোঁজ। তার বাড়ির দরজাটা খোলা, ভেতরের সব কিছু অক্ষত, শুধু পেছনের সেই কক্ষটা খালি। মেঝেতে কালো দাগ, পোড়া গন্ধ। লোকেরা নানা রকম কথা বলল। কেউ বলল ওলিয়া আউলিয়া হয়তোবা আল্লাহ তুলে নিয়ে যাচ্ছেন। কেউ কেড়ে নিয়েছে, আবার মাথা নেড়ে বলল আরে না না, আসল কথা অন্য। ওই বট গাছের নিচে ভোরের আলোকে কেউ কেউ শুনতে পেয়েছিল একটা চিৎকার আর গম্ভীর গর্জনের শব্দ, যেন দূরের বজ্রপাত। আর কালো জাদুর বই, সেগুলো নাকি এক রাতে উধাও হয়ে গেছে। গ্রামে আস্তে আস্তে স্বাভাবিক এক ছন্দ ফিরে এলো। জলিলের নামটা সময়ের সাথে সাথে স্মৃতি থেকে মুছে যেতে লাগলো। গভীর রাতে যখন বাতাসে মিশে থাকতো পচা ডিম, গলিত লোহা আর কবরস্থানের স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ, তখন বড়রা তাদের নাতি নাতনিদের কাছে ফিসফিস করে বলতো, যে শক্তি অন্যায় কাজে লাগায় তার পরিণতি জলিলের মতো হয়। ইফরিত জিন ভয়ঙ্কর এক জিন, ওর শপথকে ভঙ্গ করলে শেষ করে দেয়। আর অন্ধকারে সেই পরিত্যক্ত বাড়ির পেছনের কক্ষে মাঝে মাঝে ক্ষীণ আলোর ঝিলিক দেখা যেত। যশু ভাই, এটাই ছিল আজকের ঘটনা। আশা রাখি আপনাদের সবার কাছে ঘটনাটি মনমুগ্ধ করে লেগেছে। যদি মনমুগ্ধ করে লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর জেফরি ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন। জেফরি ভাই অনেক অনেক বেশি ভালোবাসেন আপনাদের সবাইকে, এবং
যেভাবে আমি চাই ভৌতিক দুনিয়া ঠিক ভৌতিক কথার মতো করে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায়। আমি আমার তরফ থেকে প্রতিদিন চেষ্টা করছি আপনার জন্য দারুণ দারুণ সব ঘটনা লেখার। জেফরি ভাই, আপনার জন্য সবসময় দোয়া রইল। আপনি সবসময় ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার জনগণকে, আপনার ফ্যান ফলোয়ার্সদের। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ খান মিরপুর থেকে বলছি। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভৌতিক দুনিয়া দীর্ঘজীবী হোক। Oh my God. OMG. What a story, man. What a beautiful story. This is massive story. Wow. Just wow. এটা আসলে বলতে হবে wow একটা স্টোরি ছিল। আই বিলিভ যে আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিকজ ভালো লাগার মতো একটা স্টোরি ছিল ভাই। হোয়াট এ স্টোরি, ডেফিনেটলি ফাটাফাটি একটা স্টোরি ছিল। আই বিলিভ আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট অবশ্যই আমি শুনতে চাই, বিকজ এত সুন্দর ঘটনা, সত্যি দিস ইজ বিউটিফুল। এবং একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু, এই ঘটনা কিন্তু সেদিকে ইঙ্গিত করেছে। অসম্ভব সুন্দর একটা ঘটনা ছিল। আমাদের ফিরোজ ভাই, সত্যি ভাই, সেলুট ইউ, ইউ জাস্ট নেইলড ইট ব্রো। হোয়াট এ স্টোরি। প্রতিবার এমন এমন স্টোরি পাঠান, সত্যি মন ঠান্ডা হয়ে যায়। খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক বেশি ভালোবাসা রইল আমার পক্ষ থেকে আপনার প্রতি। অ্যান্ড আই বিলিভ সত্যি অনেক দারুণ কিছু হয়ে যাবে এভাবেই। সো আমি বলবো যে আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে কমেন্ট করবেন। আপনারা যারা যারা আছেন, যেখানে আছেন, অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লাগছে আপনাদের কাছে। তাহলে হয়তো বা অনেক বেশি ভালো লাগবে সবার কাছে, বিকজ ইউনো আমি জানি যে ঘটনা কিভাবে সবার কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। আমি শুধু চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ ভয়ঙ্কর যে ফিলটা সেটা দিতে। আমি জানি না আমি কতটুকু ভয়ঙ্কর ঘটনা দিতে পারছি, বাট আই বিলিভ যে আপনারা যেভাবে কমেন্ট করেন প্রতিদিন, মন ঠান্ডা হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড ভাই, সিরিয়াসলি অনেক অনেক বেশি ভালোবাসা রইল। অ্যান্ড আমি কিন্তু আজকের মতো চলে যাব। আজকে একটাই ঘটনা আছে আমার হাতে। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকাল কথা হবে। অ্যান্ড ইনশাল্লাহ আগামীকাল আমি কিন্তু ইসমাইল জিনের নতুন ঘটনা নিয়ে হাজির হচ্ছি। অ্যান্ড আগামীকাল ফাটাফাটি কিছু একটা থাকবে, এতটুকু কনফার্ম করছি। সো দিস দ্য ফ্যাক্ট। আর দেরি করবো না, এখনকার মতো বিদায় নিচ্ছি। অ্যান্ড আগামীকাল কথা হবে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। যাওয়ার আগে আবারও বলবো, আপনারাও ঘটনা পাঠাতে পারেন আমাদের ভৌতিক দুনিয়ার একটা ইমেল আইডি আছে, which is bhautikdunia@gmail.com. I repeat, BHOUTIKDUNIA@gmail.com. ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দিলেই চলবে, আর তেমন কিছুই লাগবে না। সো দিস দ্য ফ্যাক্ট। আর দেরি করবো না, আজকে এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।